আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে টেক কুয়েশন। এই টেক কুয়েশন এসএসসি পরীক্ষায় পরীক্ষা আসে এবং এই পরীক্ষায় ৫ নাম্বার থাকে। তো আজকে যে টেক কুয়েশন যে আলোচনা ইনশাআল্লাহ করব, সেটা যদি এই ক্লাসটা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যদি সাথে থাকো বা দেখো, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ 100% তুমি পরীক্ষায় ৫ এর মধ্যে ৫ পাবে। চলো আজকে আমরা এই নিয়মগুলো পড়ি। এবং টেক কুয়েশন কিন্তু অনেক সহজ, এবং এই সহজকে আরও বেশি সহজ করে দেওয়ার জন্য এই নিয়মগুলো আমাদের অবশ্যই জানা দরকার এবং প্রয়োজন। তো আমরা শুরু করি। তো টেক কুয়েশন, আমরা জানি টেক কোয়েশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া অথবা জুড়ে দেওয়া কিন্তু প্রশ্ন। আমরা প্রথমে এখানে দুইটা বাক্য দেওয়া আছে যে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তো এখন আমাদের দেখতে হবে বাক্যটা আমরা যদি এটা করতে চাই তাহলে কি হবে, আরএন্ট আই। এখানে আরএন্ট আই হয়, তারপর প্রশ্নের মধ্যে চিহ্ন দিতে হয়। তাহলে এই যে এখানে কিন্তু কি ছিল, আই এম এ স্টুডেন্ট, কিন্তু আমরা কি লিখলাম, আরএন্ট আই লিখলাম। কেন হলো বা এটা কিভাবে হলো সেটা কিন্তু বিষয় আমরা জানবো। তার আগে এখানে আরেকটা করি যে হি ইজ নট আর্টিস্ট, সে একজন শিল্পী বা শিল্পী নয়। তাহলে বাক্যটা নেগেটিভ ছিল, অর্থাৎ নট যুক্ত শব্দ রয়েছে। যখন আমরা এটা করব তখন যেহেতু একটা অক্সিলারি ভার্ব ছিল, তাহলে ইজই, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর নিচে আন্ডারলাইন করব। তো এটা কিভাবে হলো এবং কেন এখানে এম ছিল কিন্তু কেন আর হলো, কেন এখানে 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 নট হলো, কেন এখানে নট হলো না, এই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। এবং অনেকেই কিন্তু এই বিষয়ে তোমরা জানো, কিন্তু যারা একদম ফ্রেশ অথবা টেকুশন সম্পর্কে আগে ধারণা ছিল না, তাদের জন্য, এবং যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে তাদের সবার জন্য আজকে টেকুশন আলোচনা। তো প্রথমে আমাদের যে বিষয় সেটা হলো যে আমাদের কিছু টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা টু ডো ভার্ব, আমরা যাই বলি, সেই ভার্বগুলোকে আমাদের কিন্তু জানতে হবে এবং চিনতে হবে। আমরা যদি এখানে যে আলোচনা আছে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মডেল যে ভার্বগুলো রয়েছে, এক কথায় আমরা এগুলোকে অক্সিলারি ভার্ব বলি আর টু বি ভার্ব বলি, সব ভার্ব কিন্তু এগুলোর মধ্যে আছে। সেই ভার্বগুলো প্রথমে আমাদেরকে জানতে হবে এবং প্রয়োজনে মুখস্থ করতে হবে। যেমন কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, will, can, could, may, might, should, would, dare, need, must, ought, used to, do, does, did। এই যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব। এই ভার্বগুলো যদি কোনো স্টেটমেন্ট কোনো বাক্যের মধ্যে থাকে, তখন আমরা এগুলো কি করব, এগুলো পরিবর্তন হবে না। যেমন আমরা আসি, এখানে আমাদের কিছু নিয়ম রয়েছে। এই ভার্বগুলো আমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই এই ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে, যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে বা টু বি ভার্বগুলো রয়েছে, মনে রাখতে হবে। এখন আমরা কি পড়ব, কিছু নিয়ম পড়ি। নিয়মগুলো হচ্ছে, প্রথম নিয়ম যে টু বি বা টু হ্যাভ বা টু ডু বা মডেল যে ভার্বগুলো আছে এগুলো কোনো পরিবর্তন হবে না। এই ভার্বগুলো কোনো কি হবে না, পরিবর্তন হবে না। যদি এগুলো যদি কোনো সেন্টেন্স বা এক কথায় স্টেটমেন্টের মধ্যে থাকে, বাক্যের মধ্যে থাকে, এগুলো কোনো পরিবর্তন হবে না। যেমন আরেকটি হচ্ছে যে অবশ্যই যে কন্ট্রাক্টেড ফর্ম বলতে যে সংক্ষিপ্ত আকারগুলো কি করতে হবে, ব্যবহার করতে হবে, সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। যেমন যদি কখনো নট থাকে, আমি কিন্তু নট লিখবো না, আমি নোটের মধ্যে কি লিখবো, অ্যান অ্যাপোস্ট্রফি কি লিখবো, নটটাকে সংক্ষেপ করব। এটা কিন্তু আমাকে সংক্ষিপ্ত ফর্মে টেকুয়েশন লিখতে হবে। আর যদি এম থাকে, এই এম থাকলে আমরা এম এর পরিবর্তে লিখবো হচ্ছে কি লিখবো, আর লিখবো। এম এর পরিবর্তে কি লিখবো, আর। এম এর পরিবর্তে লিখতে হবে আর। শ্যাল থাকলে আমাকে লিখতে হয় সা, এবং উইল থাকলে আমাকে লিখতে হয় উ লিখতে হয়। আর কিছু নিয়ম হচ্ছে, নাউনের পরিবর্তে প্রনাউন ফর্ম লিখতে হয়। যদি নাউন থাকে, সেই নাউন, সেখানে করিম, রহিম বা যে কোনো নাম থাকতে পারে, সেই নামের পরিবর্তে আমাকে প্রনাউন ফর্ম আমাকে লিখতে হবে। একটা আমরা জেনে রাখি যে পুরুষবাচক যদি হয়, পুরুষবাচক যদি বোঝায়, কোনো পুরুষবাচক বা পুরুষকে বোঝালে সেক্ষেত্রে কি হয়, হি হয়, এবং স্ত্রীবাচক বোঝায় সেক্ষেত্রে কি হয়, সি হয়। এবং আর হচ্ছে অ্যান্সারের নিচে অবশ্যই আন্ডারলাইন, অ্যান্সার যেখানে আমি লিখবো, অর্থাৎ টেকুয়েশন যখন আমি করব, সেখানে অবশ্যই কি করব, আন্ডারলাইন করব, এবং কোশ্চেন মার্ক আমাকে অবশ্যই কি করতে হবে, দিতে হবে। এগুলো হচ্ছে আমার টেকুয়েশন করার একটা নিয়ম বা একটা শৃঙ্খলা। আমাকে এগুলো অবশ্যই কিন্তু মানতে হবে। কেউ যদি টেকুয়েশন করার সময় কোশ্চেন মার্ক না দেয়, সেক্ষেত্রে তার কিন্তু ভুল হবে।
তো আমাদের কিছু কিন্তু নিয়ম জানতে হবে যে কি থাকলে কি হয়, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই জানার প্রয়োজন। বাক্যটা হচ্ছে প্রথম যে নিয়ম, সেটা হচ্ছে বাক্য যদি হ্যাঁ বোধক থাকে, হ্যাঁ বোধক থাকলে না বোধক হয়, এবং না বোধক থাকলে হ্যাঁ বোধক হয়। এই নিয়মটা আমাকে জানার খুবই জরুরি এবং দরকার। প্রথম যে রোল বা নিয়ম সেটা হচ্ছে বাক্যটি, মানে বাক্যটি হ্যাঁবোধক থাকলে, যদি হ্যাঁবোধক থাকে থাকলে নাবোধক হয়, হ্যাঁবোধক থাকলে নাবোধক, এবং নাবোধক থাকলে হ্যাঁবোধক হয়। আমরা নিচের কিছু উদাহরণ নিয়ে আসি। যে বাক্যটা ছিল কি, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, মানে সে কাজটি কমপ্লিট করেননি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাকরণে কি নট ছিল, ব্যাকরণে কি ছিল নট, মানে না বোধক কিন্তু একটা ওয়ার্ড রয়েছে, মানে না বোধক রয়েছে। আর না বোধক থাকলে আমাদের কিন্তু এখানে হ্যাঁ বোধক করতে হবে। প্রথম আমাকে ভাবতে হবে বাক্যটা কি বোধক আছে, না বোধক, তাহলে মানে আমাকে টেক কোয়েশ্চেন হ্যাঁ বোধক করতে হবে। তারপর আমাকে দেখতে হবে যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি বা টু বি ভার্ব এগুলো আছে কি না। হ্যাঁ আছে, কি আছে, হ্যাজ আছে। তাহলে প্রথমে আমি কি লিখবো, হ্যাজ লিখবো, হ্যাজ। যেহেতু বাক্যটা নাবোধক আছে, এর মানে কি আমাকে হ্যাবোধক করতে হবে, তাহলে হ্যাজের পরে সাবজেক্ট আনতে হবে। হ্যাজের পরে কি আছে, হি, এই যে হি, তারপর কিন্তু শেষ, আমার বাক্য কিন্তু কমপ্লিট। তাহলে কি হলো, হ্যাজ হি। তাহলে আমাদের টেক কোয়েশ্চেন করার আগে প্রথমে কি ভাবতে হবে, টেক কোয়েশ্চেন করার আগে প্রথমে আমাকে ভাবতে হবে যে বাক্যটি হ্যাবোধক নাকি নাবোধক। হ্যাবোধক থাকলে নাবোধক করতে হয়, এবং নাবোধক থাকলে হ্যাবোধক করতে হয়। তারপর আমাকে দেখতে হবে যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব মানে মেজর, ওয়াজ, ওয়ার, এগুলো ভার্ব আছে কিনা। যদি থাকে সেগুলো কিন্তু বসাতে হবে, না থাকলে টেন্স অনুসারে ডু ডাজ ডিড কিন্তু আমাকে লিখতে হয়। তো আমরা কিন্তু প্রথমটা কমপ্লিট করলাম যে হ্যাচি। তারপরে সেকেন্ড যে বাক্য ছিল শি উইল কাম হিয়ার, শি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। তো বাক্যটাতে আমরা দেখতে পাই বাক্যটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, মানে বাক্যটা হচ্ছে হ্যাবোধক বাক্য। তখন আমরা যখন করব কি, আমরা আগেই পড়েছিলাম যে উইল থাকলে কি হয়, ও অন হয়, তাহলে বাক্যটা কি এখানে কি যুক্ত হবে, নট যুক্ত হবে, নট। কারণ কি এটা বাক্য ছিল হ্যাঁ বোধক, না বোধক করলাম। অন্ট সাবজেক্ট কি আছে, সে, অন্ট সে, এই যে অন সে হয়ে গেল। বাক্যটা কিন্তু না বোধক ছিল, আমরা কি করলাম, সরি বাক্যটা হ্যাঁ বোধক ছিল, আমরা না বোধক করলাম। থাকলে উইল থাকলে কি হয়, ও হয়, যেহেতু হ্যাঁ বোধক তাই অন্ট যুক্ত করেছি, অন্ট সি। তারপর হচ্ছে আমরা আসি, তারপরটা ছিল করিম, করিম ক্যান সুইম ইন দ্য পন্ড, মানে করিম পুকুরে সাঁতার কাটতে পারে। তো বাক্যটা হ্যাবোধক বাক্য, যখন আমরা করব তখন যেহেতু হ্যাবোধক, তাহলে এটা আমাকে নাবোধক করতে হবে প্রথমে। তারপর আমরা দেখতেছি যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, এই যে আছে, ক্যান ছিল, তাহলে আমরা কি লিখব, প্রথমে ক্যান লিখব, প্রথমে কি লিখব, ক্যান। তারপর দেখি যেহেতু নাবোধক করতে হবে, তাহলে আমরা নট যুক্ত করলাম, কান্ট। তারপর এখানে কি ছিল, এখানে ছিল করিম। নাউন থাকলে তার পরিবর্তে প্রনাউন লিখতে হয়, আমরা করিম লিখতে পারবো, আমরা করিমের যেহেতু ছেলে তাই এখানে আমরা হি লিখবো, তারপর প্রসঙ্গ ছিল, তারপর আন্ডারলাইন। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর ছিল দ্য ম্যান উড ডু ইট, তাহলে দ্য ম্যান উড ডু ইট, তার বাক্যের মধ্যে কি ছিল, উড ছিল, তার বাক্যটা হ্যাঁ বোধক ছিল, তাহলে মানে আমাকে টেক কোয়েশ্চেন না বোধক করতে হবে, তাহলে ওডেন, ওডেন দ্য ম্যান একটা ছেলেকে বোঝায়, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে হি লিখবো, তাহলে ওডেন, ওডেন হি, ওডেন হি। তারপর হচ্ছে ইউ মাস্ট গো দেয়ার, তুমি অবশ্যই সেখানে যাবে, তাহলে বাক্যটি হ্যাবোধক ছিল, তাহলে আমি নাবোধক করবো। দেখি এই বাক্যের মধ্যে কি আছে, মডেল ভার্ব আছে, তাহলে মাস্ট, মাজেন্ট, মাজেন্ট লিখতে হবে, আর ইউ আছে ইউ, তার প্রশ্ন চিহ্ন। তো আমার হাতে লেখা সুন্দর না, তো আমি সুন্দর করার চেষ্টা করছি, সবাই একটু কাইন্ডলি বুঝে নেবেন। তো আমরা কিন্তু প্রথম যে নিয়ম, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জন্য এটা রুলসটা 1 নম্বর। বাক্যটা হ্যাবোধক থাকলে আমাকে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হ্যাবোধক করতে হবে। এই হ্যাবোধক এবং নাবোধক যারা অলরেডি বুঝতে পেরেছেন তাদের ধরেই তাদের আমি নিতেই পারি যে তাদের 30 এবং 30%, 30% হয়ে গেছে। তো এখানে আমরা সেকেন্ড যে রুলস সেটা দেখব। সেকেন্ড যে নিয়ম ছিল যে কোনো স্টেট, কোনো সেন্টেন্স, অর্থাৎ কোনো সেন্টেন্স এর সাবজেক্ট না থাকলে
এটা খুবই থাকে পরীক্ষায়, সকল পরীক্ষায় প্রায় থাকে। কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের যদি সাবজেক্ট না থাকলে তাহলে আমরা তার পরিবর্তে উইল ইউ লিখবো। একদম সহজ। তাহলে দেখি আমরা কোন কোন বাক্যের, বিশেষ করে এই নিয়মটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু হয়। এই নিয়মটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন ডোন্ট মেক এ নয়েজ, তাহলে ডোন্ট মেক এ নয়েজ, যেহেতু এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই বাক্যে কিন্তু সাবজেক্ট নেই, সেই ক্ষেত্রে আমরা যখন আমরা এটা আমরা টেক কোয়েশ্চেন করবো তখন আমরা লিখবো কি উইল ইউ লিখবো। এক কথা, বোঝার কোনো ই নেই, মানে এখানে শুধু উইল ইউ দিলে কিন্তু হয়ে গেল। আরেকটা বিষয়, এইটুকুকে বলা হয় আমরা স্টেটমেন্ট বলি, মানে কমার আগ পর্যন্ত বাম পাশে হলো স্টেটমেন্ট আর হচ্ছে টেক কোয়েশ্চেন, মানে প্রশ্ন জুড়ে দিলাম। তাহলে আমরা বুঝলাম কি কোনো সেন্টেন্সের সাবজেক্ট না থাকলে কি হয়, উইল ইউ হয়। যেমন ছিল প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দয়া করে কিছু টাকা আমাকে ধার দেও। তাহলে এক্ষেত্রে বাক্যটা কি ছিল, ইম্পারেটিভ সেন্টেন্স এবং সাবজেক্ট, তাহলে আমরা কি লিখবো, এখানে উইল ইউ লিখবো, উইল তার প্রশ্নের চিহ্ন, তারপর এই যে তারপর আমরা যদি আসি দেখি যে কাইন্ডলি ডু মি এ ফেভার, ছিল যে কাইন্ডলি ডু মি ফেভার, তো বাক্যটা ছিল সাবজেক্টে, তাহলে আমরা লিখবো হচ্ছে উইল ইউ, তারপর এই যে দিলাম উইল ইউ। তো আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। এক কথা হচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকলে কি হয়, উইল ইউ হয়। আমাদের 3 নম্বর যে নিয়মটা রুলস খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে, সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা আরও বেশি, যে লেটস অর্থাৎ লেটের পরে যদি অ্যাস অথবা আস যুক্ত থাকে, মানে লেটের পরে যদি অ্যাস বা আস থাকলে আমরা লিখব কি, শ্যাল উই লিখব। আবার বলছি, লেটের পরে অ্যাস অথবা আস থাকলে আমরা কি লিখব, শ্যাল উই লিখব। যেমন লেটস গো ফর এ ওয়ার্ক, তাহলে আমরা কি লিখব, এখানে শ্যাল উই লিখব। তারপর প্রসঙ্গের চিহ্ন, নিচে আন্ডারলাইন। যেমন কি তারপর ছিল লেট আস গো স্কুল, তাহলে আমরা লিখব কি, শ্যাল উই লিখব। তারপর ছিল হচ্ছে কি লেট আস, মানে এখানে যেহেতু লেট পড়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখবো, এখানে শ্যাল উই লিখব। অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তোমাকে লিখতে হবে। কিন্তু আরেকটি বিষয় হলো, যদি আমরা দেখলাম যে লেটের পরে এস অথবা আস থাকলে কি হচ্ছে, আমরা টেক কোয়েশ্চেন শ্যাল উই হচ্ছে, কিন্তু লেটের পরে যদি আমার পজিটিভ যে অবজেক্ট থাকে, মানে হচ্ছে যে এই লেটের পরে যদি মি, হিম, হার, ইউ, দ্যাম থাকলে, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু শ্যাল উই না হয়ে উইল ইউ হবে। এটা বিষয় মনে রাখতে হবে যে লেটের পরে যদি মি, হিম, হার, ইউ, দ্যাম ইত্যাদি আরও থাকতে পারে, ইত্যাদি যে পসেসিভ যে অবজেক্টগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে হচ্ছে টেক কোয়েশ্চেনে উইল ইউ লিখতে হবে। যেমন এখানে ছিল লেট দ্যাম, যেহেতু লেটের পরে দ্যাম ছিল, লেটের পরে কি আছে, দ্যাম, লেট দ্যাম প্লে ফুটবল, তার আমরা কি লিখবো, উইল ইউ লিখবো, উইল ইউ লিখবো। তারপর লেটের পরে কি দেখুন, লেট হিম গো আউট, যেহেতু লেটের পরে হিম ছিল, তাহলে আমরা লিখবো হচ্ছে উইল ইউ লিখবো। তারপর হচ্ছে কি লেট মি ডু ইট, যেহেতু লেটের পরে মি ছিল, তাহলে আমরা লিখবো হচ্ছে উইল ইউ। চার নম্বর নিয়ম, যে কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে যদি কি থাকে, এই শব্দগুলো থাকে যেগুলো এখন বলবো, তাহলে তার থাকলে সেটা টেক কোয়েশ্চেনের সময় কিন্তু কি হয়, দিয়ে লিখতে হয়। যেমন যদি নো থাকে, নো, নান, নাইদার, নোর, এভরিবডি, নোবডি, এভরিওয়ান, এনিওয়ান, এনিবডি, সামবডি, অথবা নো ওয়ান ইত্যাদি থাকলে, আরও থাকলে, এবং সাবজেক্ট হিসেবে আমাকে কিন্তু দিয়ে লিখতে হয়, সাবজেক্ট হিসেবে আমাকে কী লিখতে হয়, দিয়ে লিখতে হয়। এবং সেই সাথে কিন্তু আরও সাবজেক্টটি যদি বহুবচন যদি বোঝায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে দিয়ে লিখতে হয়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে কিন্তু এগুলো আমরা বুঝতে পারবো। যেখানে ছিল যে এভরিওয়ান বিলিভস অ্যান অনেস্ট ম্যান,
এখানে প্রত্যেকে সৎ মানুষটাকে ভালোবাসে বা বিশ্বাস করে। সেক্ষেত্রে কিন্তু কী ছিল সাবজেক্ট হিসেবে, কী ছিল সাবজেক্ট হিসেবে কিন্তু এভরি ওয়ান ছিল, মানে এভরি ওয়ান আছে। যেহেতু এখানে এভরি ওয়ান আছে, এখন দেখতে হবে যে সাবজেক্টটা, এই বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক বাক্য, তাহলে আমাকে না বোধক করতে হবে। আরেকটা বিষয় যে এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই আমরা টেন্স বসে কী নেব, ডো, ডাস, ডিড নিয়ে আসবো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে যেহেতু বিলিভ ছিল, তাই আমরা কী নিয়ে আসবো, আমরা এখন অনেকে বলতে পারে স্যার, এখন বলতে পারেন যে তাহলে কিন্তু ডাজ নিয়ে আসি, কিন্তু না, যেহেতু এই যে এভরি ওয়ানের পরিবর্তে আমাকে দে লিখতে হবে, আর দের পরে কিন্তু সবসময় কী বসে, ডু বসে। আমাকে ডাস না লিখে যদি ডু, এখানে ডু লিখতে হবে। তাহলে আমরা এই যে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, আমরা তাই জন্য কী লিখবো, ডু লিখবো। যেহেতু বাক্যটা ছিল হ্যাঁ বোধক, তাহলে আমাকে করতে হবে না বোধক করতে হবে। এই যে ডন্ট, সরি এখানে জায়গা হচ্ছে না, ডন্ট, তারপর এভরি ওয়ানের পরে তো লিখবো দে, ডন্ট দে, তারপর সময়ের চিহ্ন কিন্তু অবশ্যই, তারপর নিচে আন্ডারলাইন করতে হবে। এরপর আমরা পরেরটা দেখি যে নো ক্যান অ্যাভয়েড আস, নো ক্যান অ্যাভয়েড আস, তাহলে নো ক্যান অ্যাভয়েড আস, তাহলে এখানে নো ছিল, আমরা নো থাকলে কি নিয়ে আসবো, এই নো থাকলে আমরা নিয়ে আসবো দে। আর যেহেতু এই বাক্যের মধ্যে ক্যান ছিল, মানে অক্সিলারি ভার্বসের প্রথমে আমরা ক্যান লিখবো, আমরা প্রথমে লিখবো হচ্ছে ক্যান। তারপর দেখি বাক্যটা কিন্তু না বোধক শব্দ আছে, নো আছে, মানে আপনাকে হ্যাঁ বোধক করতে হবে। তাহলে এখন সাবজেক্ট বসাই, সাবজেক্ট এই নোর বলতে লিখবো দে, লিখবো ক্যান দে, ঠিক আছে। তারপর আমরা বইটায় আসি যে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তো এই বাক্যের মধ্যে কিন্তু কোনো মডেল ভার্ব ছিল না, তাহলে প্রথমে দেখি এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট হিসেবে আমরা কী নিয়ে আসবো, প্রেজেন্ট হিসেবে আমরা ডো অথবা ডাস আনতে পারি। তাহলে এক্ষেত্রে যেহেতু বার্ড বহুবচন, সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে কী আনতে হবে, দে নিতে হবে। তাই আমরা কি এখানে ডাস না নিয়ে ডু নিব, ডু। যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক, আমরা কী করবো, না বোধক করবো, ডন্ট দে, ডন্ট দে। তারপর ছিল রিভার্স রান ফাস্ট, তারপর ছিল রিভার্স রান ফাস্ট। দেখো এই বাক্যটার মধ্যে বাক্যটা কিন্তু ফার্স্ট হ্যাঁ বোধক বাক্য, আর বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে এটা ছিল আমরা জানি এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, রান, রান, র্যান, রান। তো এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা প্রথমে কি আনবো, ডু নিয়ে আসবো, বাক্যটা হ্যাঁ বোধক, তাই আমরা এখানে নট যুক্ত করবো, তারপর ছবি, তারপর রিভার্স, অনেকগুলো নদী, সেই ক্ষেত্রে আমরা বহুবচন বোধক দিয়ে বসবো, এই যে। তো আরেকবার এই নিয়মটা আমি বলি, যদি কোনো বাক্যের মধ্যে এই শব্দগুলো যদি থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে সেগুলো কি হবে, দে হবে। আর বহুবচন থাকলেও সেগুলো কিন্তু দে হবে। এবং সেই সাথে প্রথমে বাক্যটাকে তোমাকে দেখতে হবে যে কোনো মডেল, আমি আবার বলছি যে কোনো বাক্যের কোনো সেন্টেন্সের মধ্যে কোনো মডেল ভার্ব বা টু বি ভার্ব আছে কি না। যদি না থাকে তাহলে সেটা টেন্স বসাই, ডু, ডাজ, ডিড বসাতে হবে। এবং সাবজেক্ট যদি ই থাকে, দে থাকে বা উই থাকে বা আই থাকে, সেক্ষেত্রে কিন্তু ডু বসাতে হয়, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে এটা কোনো নেই। তো এখন যে আমরা এই যে 4 নম্বর নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বলবো অন্য একটা নিয়ম। 5 নম্বর যে নিয়মটা হচ্ছে কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে, সেই নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমাকে জানতে হবে। যেমন হচ্ছে নো, নান, নাইদার, nor, nothing, nobody, never, not, hardly, badly, seldom, few, ever, little, scarcely, হচ্ছে scarcely, হচ্ছে no one ইত্যাদি থাকলে এই বাক্যটি না বোধক আছে, এরকম আমাকে বুঝতে। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা না বোধক বাক্যে রয়েছে। যেমন আমরা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা স্পষ্ট উদাহরণ পেতে পারি। নোবডি বিলিভ হিম, কেউ তাকে বিশ্বাস করে না। তাহলে দেখি বাক্যটা কিন্তু না বোধক আছে, কারণ নো ছিল, বাক্যটা কী ছিল, নোবডি। তাহলে বাক্যটা না বোধক আছে, নোবডি।
তাহলে আমরা যখন এটাকে কোয়েশ্চেন করবো, দেখবো যে এটা কি রয়েছে। প্রথমে আমরা এই প্রেজেন্ট টেন্সেস আমরা কি নিয়ে আসবো, ডু নিয়ে আসবো। তারপর নোবডি থাকলে কি হয়, নোবডি থাকলে দে হয়, তাহলে ডু দে। তারপর আমরা টেকশন করব, শেষ হয়ে গেল। তারপর ছিল হি হার্ডলি কামস হিয়ার। হি হার্ডলি কামস হিয়ার, যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এটা নাবোধক বাক্য আছে, আমরা হ্যাবোধক করতে হইব। তাই কাম ছিল, তাহলে আমরা যেহেতু সাবজেক্টের থার্ড পার্সন, তা সেক্ষেত্রে আমরা ডু না আসে ডাজ নিয়ে আসবো। তাহলে হচ্ছে ডাজি শেষ। তারপর ছিল এ বার্কিং ডগ সেলডম বিট, এটা একটা হচ্ছে প্রবাদ বাক্য। তো সেক্ষেত্রে আমরা এটা নেগেটিভ রয়েছে, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে, দেখো এখানে যে ভার্ব দেখি বিটস, এখানে কিন্তু ভার্ব যুক্ত আছে, মানে প্রেজেন্ট টেন্স আছে, আমরা তাহলে লিখবো যেহেতু নেগেটিভ ছিল বাক্যটা, তাহলে হ্যাভ করলে ডাজ ইট এই যে হয়ে গেল। এখন আমরা পরের যে নিয়ম 6 নম্বর যে রুলস সেটা দেখি। 6 নম্বর রুলস হচ্ছে যে আল্লাহ, এই যে আল্লাহ আর হচ্ছে আল্লাহ অথবা যদি গড অর্থাৎ এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, যদি এই সাবজেক্ট হিসেবে থাকলে তাহলে হি হয়। আল্লাহকে যদি বোঝায়, সেটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেগুলোকে, এবং আল্লাহ দ্বারা সাবজেক্ট হিসেবে কী হবে, তাহলে সাবজেক্ট হিসেবে হচ্ছে আল্লাহ অথবা গড থাকলে সাবজেক্ট হিসেবে হি হবে। যেমন আল্লাহ ইজ ওয়ান, তাহলে এখানে ইজ আছে বাক্যটি হ্যাভ, তাহলে ইজেন্ট হি, প্রশ্নবোধক চিহ্ন। তারপর আমরা যে গড হেল্প আস, তাহলে এখানে যেহেতু ই নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কি নিয়ে আসবো, ডাজ। তারপরে কিছু হ্যাভ বোধক ছিল, আমাকে না বোধক করতে হবে, ডাজেন্ট হি। এখন 7 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে দিনে আলো দেয়। দিনে যদি আলো দেয়, এরকম সাবজেক্ট হিসেবে থাকলে হি অথবা ইট হবে, এবং রাতে আলো দেয় অথবা মাতৃভূমি বা কোনো জায়গার নাম বোঝালে সাবজেক্ট হিসেবে থাকলে সেটা সি হয়। তাহলে কি বুঝলাম, রাতে আলো দেয়, আলো দিলে, অথবা যদি মাতৃভূমি বা কোনো জায়গার নাম থাকে, সেটা যদি সাবজেক্ট হিসেবে যদি থাকে, তাহলে সেখানে কি হয়, সি হয়। যেমন আমরা বলি যে এখানে কি আছে, করিম ইজ এ গুড প্লেয়ার। এখানে করিম কিন্তু একটা কে ছিল, একটা ছেলের নামকে বোঝায়, এবং তার আমরা প্রথম বাক্যটা হয়ে পড়ে এবং এটা আছে টু বি ভার্ব, তাহলে ইজ, তারপর ছিল হি, ইজেন্ট হি। তারপর আমরা যদি দেখি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এই বাক্যের মধ্যে এখানে প্রেজেন্টেড ছিল, এখানে দ্য সান মানে কি, সূর্য অবশ্যই দিনের বেলা আলো দেয়। তার সাবজেক্টে আমরা কি লিখতে পারি, হি অথবা ইট লিখতে পারি। তাহলে প্রথমে আমাকে হি এবং ইট লিখার আগে কিন্তু একটু বাক্যটা কি বোধক আছে, বাক্যটা হ্যাঁ বোধক আছে এবং না বোধক করতে হবে, এবং প্রেজেন্টেন্স আছে, এই ক্ষেত্রে আমরা ডাচ লিখবো, এই যে ডাচ কি, হি, অথবা আমরা কি লিখতে পারি, ইট লিখতে পারি, যে কোনো একটা, তারপর আন্ডারলাইন। তাহলে হচ্ছে এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে আমরা প্রথমে এটা প্রেজেন্ট টেন্স ছিল, এবং সেই সাথে সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে আমরা কি নিয়ে এসেছি, ডাচ নিয়ে এসেছি, এবং বাক্যটা হ্যাবোধক থেকে নাবোধক করেছি। তারপর ছিল বাংলাদেশ ইজ এই স্মল গানটি, এটি একটা হ্যাবোধক বাক্য, এবং কি রয়েছে, মডেল টেকশন রয়েছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজেন্ট, তাহলে হচ্ছে ইজেন্ট। আমরা যেহেতু বাংলাদেশ একটা জায়গা এবং মাতৃভূমি, সেক্ষেত্রে আমরা এই বাংলাদেশের পরিবর্তে কি লিখবো, সি লিখবো, ইজেন্ট সি। তারপর সালমা ইজ এ নার্স, সালমা একজন হচ্ছে সেবিকা, তাহলে সালমা বলতে একটা মেয়েকে বোঝানো হয়েছে, তাহলে এই সালমা বলতে আমরা সি লিখবো এখন হে বোধক ছিল, আমরা নাবোধক করবো, তাহলে হচ্ছে ইজেন্ট সি।
এখন আমরা পরে যিনি রুলস সেটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে এখানে বলা রয়েছে বাক্যটি টু বি ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে আমাকে টেন্স অনুযায়ী ডু ডাজ মানে প্রেজেন্ট টেন্স থাকলে ডু ডাজ এবং পাস্ট টেন্স থাকলে ডিড লিখতে হয়। যেমন নিয়মটা হচ্ছে এভরি ওয়ানস প্লে ক্রিকেট, প্রত্যেকে ক্রিকেট খেলে। বাক্যটি হ্যাঁ বোধক রয়েছে এবং এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, যেহেতু প্লে রয়েছে প্লেস, তাহলে আমরা লিখবো হচ্ছে যে এভরি ওয়ান প্লেস ক্রিকেট, প্রত্যেকে ক্রিকেট খেলে। বাক্যটা ছিল কি, এখানে দেখতে পাবো কোন টেন্সে রয়েছে, দিয়ে আমরা দেখি প্রেজেন্ট টেন্স রয়েছে, কারণ এখানে প্লেস মানে প্রেজেন্ট টেন্স, তার প্রেজেন্ট টেন্স রয়েছে। আমি কি এখানে ডু লিখবো নাকি ডাজ লিখবো? এখানে ডু লিখতে হবে, কারণ এখানে সাবজেক্ট কি হবে, আমরা জানি এভরি ওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি থাকলে সাবজেক্ট দেওয়া হয়। তাহলে মানে ডু, বাক্যটা কি ছিল হ্যাঁ বোধক, তাহলে আমরা লিখবো হচ্ছে না বোধক, ডু দে, ডু দে, ডু দে লিখবো, সরি আমরা সাবজেক্ট লিখবো ডোন্ট দিয়ে লিখবো, ডোন্ট দে। তারপর দেখো সেকেন্ড যে বাক্য সেন্টেন্সে ছিল যে হি রান ফার্স্ট, হি র্যান ফার্স্ট। সেকেন্ড যে সেন্টেন্স ছিল র্যান, হি র্যান ফার্স্ট, বাক্যটা এখানে কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, মানে পাস্ট ফর্মে রয়েছে। আমরা জানি রান র্যান, তাহলে এখানে র্যান রয়েছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ডিড। এখানে বাক্যটা হ্যাঁ বলতে লিখতে ডিডেন্ট হি, কিন্তু হয়ে গেল। তো আরেকবার বলছি, এই যে হি র্যান ফার্স্ট, এই বাক্যটি ছিল পাস্ট টেন্স ছিল, কারণ এখানে ভার্বের ফর্ম ছিল পাস্ট ফর্মে, মানে সেকেন্ড পাস্ট ফর্মে ছিল, এই জন্য বাক্যটি পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা ডিড নিয়ে আসবো। বাক্যটি হ্যাঁ বোধক হওয়ার কারণে আমরা না বোধক করলাম, সাবজেক্ট হি আছে হি লিখলাম। আমরা রুলস নম্বর 9, কোনো বাক্যের সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব, মানে সাবজেক্টের সাথে যদি অক্সিলারি ভার্ব যে প্রাইম ডি, সরি এটা অ্যাপোস্ট্রফি ডি যদি থাকে, এরকম ডি থাকলে, সংক্ষেপ আকারে থাকলে, তাহলে ডি এ থাকলে মানে সাবজেক্ট বোর্ড যদি থাকে তাহলে, এবং এই এবং অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি সেটা ভার 3 হয়, মানে ডি এর পরে যদি ভার 3 হয় তাহলে হ্যাড হয়, এবং এরকম মানে এই রকমের পরে যদি ভার 1 হয় তাহলে কুড উড এবং শুড হয়। আবার বলছি, ডি এর পরে যদি মানে অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার 3 হলে হচ্ছে হ্যাড হয়, এবং ভার 1 হলে সেখানে কুড শুড উড হয়। তাহলে আমরা কিন্তু রুলসের মাধ্যমে এটা পড়লাম, এখন নিয়মে যাই। এবং শি হ্যাজ গন টু স্কুল, তাহলে আমরা এই যে সাবজেক্টের পরে যে অ্যাপোস্ট্রফি ডি ছিল, মানে এখানে ডি এর পরে পাস্ট ছিল, কিন্তু ভার 3 ছিল, এই ভার 3 হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, এটা হ্যাড হবে। প্রথম আমাকে কি লিখতে হবে, হ্যাড লিখতে হবে, যেহেতু এটা হ্যাঁ বোধক তাকে আমাকে লিখতে হবে না বোধক লিখতে হবে, হ্যাডেন লিখতে হবে, তারপর সে আছে হ্যাডেন সে। সেকেন্ড যে এটা ছিল যে হিডি এবং হি প্রাইম ডি সিং এ সং, তাহলে এই ডি এর পরে পাস্ট টেন্স ছিল, মানে ভার্ব 1 ছিল, আর ভার্ব 1 থাকলে আমাকে এই তিনটা থেকে মানে হচ্ছে কুড উড অথবা শুড যে কোনো একটা লিখবো। আমি কুড লিখলাম, আমরা কুড লিখলাম, বাক্যটা ছিল হ্যাঁ বোধক, তা আমাকে করতে হবে না বোধক করতে হবে, তাই আমি না বোধক করলাম, মানে করেন, তারপর সাবজেক্ট আছে হি, এই যে সাবজেক্ট আছে হি লিখলাম, তারপর আমি আন্ডারলাইন করে দিলাম। তারপর আমরা দেখি যদি থার্ড যে সেন্টেন্স যে করিম প্লে ফুটবল, তাহলে এখানে যে এখানে যে অ্যাপোস্ট্রফি ডি ছিল, মানে এখানে কিন্তু আসলে এর কি হ্যাড বোঝায়, যেহেতু এখানে ডি এর পরে কিছু প্রেজেন্ট ফর্ম ছিল, তাহলে আমরা যে কোনো একটা লিখবো, কুড উড এবং শুড লিখবো। আমরা এখানে শুড লিখে দিলাম, বাক্যটা হ্যাঁ বলতে দেখি শুডেন করিম, যেহেতু একটা পুরুষ, সেখানে আমরা হি লিখে দেবো সাবজেক্ট হিসেবে। শেষ। এখন আমরা 10 নম্বর যে নিয়ম, সেই নিয়মে চলে যাই। 10 নম্বর হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট এর সাথে অক্সিলারি ভার্ব, মানে আগের মতোই সাবজেক্ট অক্সিলারি ভার্ব যদি ভিই থাকে, মানে অ্যাপোস্ট্রফি ভি থাকলে, এবং এই ভি এর পর যদি ভার 3 থাকলে হ্যাভ হবে, ভার 3 থাকলে হ্যাভ হবে, এবং ভার 3 না থাকে, সেক্ষেত্রে নাউন থাকে, তাহলে আমরা ডু লিখতে হয়। অর্থাৎ ভার 3 থাকলে মানে অ্যাপোস্ট্রফি ভি এর পর ভার 3 থাকলে হ্যাভ হয়, এবং ভার 3 না থাকে যদি নাউন থাকলে ডু হয়। যেমন ধরো এখানে ভিই চান দ্য ওয়ার্ক, এখানে যে
এখানে কিন্তু এই যে অ্যাপোস্ট্রফি এই ভি এর পরে কিন্তু ডান ছিল, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল। এজন্য আমরা এটাকে আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে হ্যাভ। কেন, আমরা এর নিয়ম, যেহেতু হ্যাভ ওদের বাগো, তাহলে কি লিখবে, হ্যাভেন্ট, নট যুক্ত করো, হ্যাভেন্ট আই, তার প্রশ্নের চিহ্ন। তারপর ছিল দেখো দে, দে দে হ্যাভ এ কাউ, দে অ্যাপোস্ট্রফি এরপর কিছু নাউন ছিল। এই নাউন থাকার কারণে, অর্থাৎ নাউন থাকার কারণে ভি এর পরে সেক্ষেত্রে আমরা কি লিখবো, ডু লিখবো। এই যে ডু বাক্যটা ছিল দে, যে হ্যাবোধক ছিল তাহলে আমরা নাবোধক করবো, লিখবো হচ্ছে ডোন্ট, ডোন্ট দে, বাক্যটা সাবজেক্ট ডোন্ট দে, তারপর সাবজেক্ট। রুলস নম্বর 11, কোনো বাক্যে সাবজেক্ট এর সাথে অক্সিলারি পর অ্যাপোস্ট্রফি এস থাকলে, এরপর যদি অ্যাপোস্ট্রফি এস এরপর যদি ভার 3 থাকে, ভার 3 থাকলে কি হয়, হ্যাজ হয়। ভার 3 থাকলে হয় হ্যাজ। আর অ্যাপোস্ট্রফি এস এর পরে ভার্ব এর সাথে যদি আইএনজি যুক্ত থাকে, মানে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে সেখানে ইজ অথবা কি হয়, ওয়াজ হয়। যেমন এখানে আমরা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে শি অ্যাপোস্ট্রফি এস সিম দ্য পার্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপোস্ট্রফি যে এস ছিল, এই এস এর পর কিন্তু কি ছিল, ভার্ব 3 ছিল। ভার্ব 3 থাকার কারণে আমরা এখানে আমরা কি লিখব, হ্যাজ লিখব। এখানে কি লিখব, হ্যাজ। আর যেহেতু বাক্যটা হ্যাবোধক ছিল, কোনো নাবোধক ওয়ার্ড এখানে নেই, এই জন্য আমরা এখানে নট লিখব, হ্যাজেন্ট লিখব। হ্যাজেন্ট, এরপর সাবজেক্ট ছিল হি, তারপর প্রশ্নের চিহ্ন এবং নিচে হচ্ছে আন্ডারলাইন। তারপর সেকেন্ড যে সেন্টেন্স ছিল যে করিম, সেকেন্ড সেন্টেন্স ছিল যে করিম অ্যাপোস্ট্রফি, তারপর ছিল এস গোয়িং টু স্কুল। আমরা পড়লাম যে এস এর পরে যদি মানে প্রাইম এস অথবা আমরা অ্যাপোস্ট্রফি এস এর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত থাকলে, ভার্বের সাথে আইনজি যুক্ত ছিল থাকলে আমরা কি লিখবো, ইজ অথবা ওয়াজ। যখন ইজ অথবা আমরা কি লিখতে, ওয়াজ, সাথে নট যোগ, কারণ কি হ্যাবোধক ছিল নট। তারপর করিম থাকলে আমরা, যেহেতু একটা ছেলে, যেহেতু করিম একজন ছেলে, তাই আমরা ছেলের পরিবর্তে বা নাউনের পরিবর্তে প্রনাউন লিখবো হি। তারপর এই যে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো। এখান থেকে ইজ অথবা ওয়াজ যে কোনো একটা কিন্তু এখানে হবে। সো আমি দুইটাদের এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আর তোমরা অবশ্যই এখানে একটা দেবা। তাহলে আমরা আরেকটা জিনিস আরেকবার রিপিট করলাম যে প্রাইম এস অ্যাপোস্ট্রফি এস এর পর যদি ভার্ব 3 থাকে তাহলে হ্যাজ হয়, এবং ভার্বের সাথে আইন যুক্ত থাকলে ইজ ওয়াজ হয়। রুলস নাম্বার হচ্ছে 12 নম্বর রুলস। এখানে বলা হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে যদি, মানে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে কি থাকে, দেয়ার, দ্যাট, দিস, এগুলো থাকলে তাহলে সাবজেক্ট হিসেবে ওই থাকবে। মানে ওই শব্দগুলোই যখন আমরা টেক কোশ্চেন করব তখন ওইগুলাই, মানে অর্থাৎ দেয়ার, দ্যাট, দিস এগুলোই থাকবে। যেমন দেয়ার ওয়ার মেনি ওয়াইজ দ্য টিচার, মানে সেখানে অনেক জ্ঞানী শিক্ষক রয়েছে। তো সেক্ষেত্রে দেখো সাবজেক্ট হিসেবে কিন্তু দেয়ার রয়েছে। তাহলে যখন আমরা টেক কোশ্চেন করব তখন দেখবো যে এটা, তো জানি যে এখানে যেহেতু একটা অক্সিলারি ভার্ব বা আমার টু বি ভার্ব যেহেতু রয়েছে, আমরা লিখবো যে ওয়ার লিখবো। তারপর বা এই সেন্টেন্সটি হ্যাবোধক ছিল, তাই আমরা লিখবো হচ্ছে নট, এবং সাবজেক্ট এখানে যেহেতু দেয়ারই হবে, কোনো পরিবর্তন হবে। তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আন্ডারলাইন করে দেব। এরপর সেকেন্ডে ছিল কি, দিস মাই বুক, এটা আমার বই। তাহলে এই বাক্যের মধ্যে প্রথমে আমরা দেখি অক্সিলারি ভার্ব আছে, বাক্যটা হচ্ছে হ্যাবোধক, তাহলে আমাকে করতে হবে হচ্ছে নাবোধক করতে হবে। তারপর যেখানে দিস থাকলে দিজ হয়, তারপর শেষ। আচ্ছা, রুলস নাম্বার 13 হচ্ছে সাবজেক্ট যদি, মানে সাবজেক্টে যদি কি থাকে, অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, এভরি ওয়ান, ইউ থাকলে, তাহলে এগুলো যদি থাকে তাহলে তার পরিবর্তে
আমরা থাকলে সাবজেক্ট হিসেবে কিন্তু সেখানে কি হয়, ইউর হয়। সাবজেক্ট হিসেবে কি হয়, এই যে অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ বা নান অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, এগুলো থাকলে সেখানে সাবজেক্ট হিসেবে আমাদের ইউর আনতে হয়। যেখানে এখানে আমরা উদাহরণ দেখতে পারি, অল অফ ইউ ক্যান স্পিক ওয়েল, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু কি রয়েছে, অল অফ ইউ রয়েছে। তাহলে অল অফ ইউ কিন্তু সাবজেক্ট হিসেবে রয়েছে। আমরা এর পরিবর্তে আমরা কি লিখব, এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে ইউ লিখব। এখন আমরা যখন টেক কোশ্চেন করব তখন প্রথমে দেখব এখানে একটা মডেল ভার্ব ছিল ক্যান, তাহলে এই যাবে ক্যান, যেহেতু এটা একটি নেগেটিভ একটি হ্যাবোধক বাক্য, তাহলে আমরা না বোধক করবো, এই যে কান্ট, আর অল অফ ইউ পরিবর্তে লিখবো হচ্ছে ইউ লিখবো, অর্থাৎ তারপর হচ্ছে প্রশ্ন চিহ্ন, তারপর আন্ডারলাইন। তো এরকম থাকলে মানে হচ্ছে এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে এগুলো যদি ব্যবহৃত হয়, অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ বা নান অফ ইউ, এগুলো থাকলে তার পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে কি লিখবো, ইউ লিখবো। 14 নম্বর যে রুলসটা আছে, রুলস সাবজেক্ট এর পর যদি সাবজেক্টের পর যদি হ্যাড রেদার, হ্যাড বেটার, উড বেটার, উড রেদার, মানে রেদার যে শব্দগুলো থাকে তা থাকলে টেক কোয়েশন করার সময় এখানে ডু, ডাচ এবং ডিড কি হয়, ডিড ব্যবহৃত হয়। তবে কন্ট্যাক্ট অথবা ব্যবহৃত হয়। তো কনটেক্সট মানে প্রসঙ্গ বুঝে, এইগুলা প্রসঙ্গ বুঝে কিন্তু এগুলো কি হতে পারে, ব্যবহার হতে পারে। প্রসঙ্গ কিন্তু বুঝতে হবে। অর্থাৎ এরকম যদি থাকে হ্যাড রেদার থাকলে এই আমাদের কনটেক্সট যে প্রসঙ্গ আছে, মানে আসলেই কি প্রসঙ্গ বুঝে এগুলো আমাদের টেক কোয়েশন করতে হয়। যেমন ছিল ইউ হ্যাড রেদার গো হোম, তো এখানে হ্যাড রেদার ছিল, আর এখানে আমি প্রথমে যদি এখানে ডাস নিয়ে আসি তাহলে কিন্তু আমার হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে কিন্তু আমার সাবজেক্ট কি ছিল, ইউ ছিল। এর পরে কিন্তু কখনো ডাজ হয় না, ডু হয়। অথবা পাস্ট টেন্স সবসময় কিন্তু আমরা যদি এটাকে পাস্ট টেন্সে ভাবি, অথবা আমরাই তো বললাম এখানে কিন্তু এই ডু, ডাস, ডিড কি করতে হয়, কনটেক্সট বুঝে কিন্তু এখানে লিখতে হয়। তো আমি এখানে ডন্ট অথবা ডিড এখানে যে কোনো একটা কিন্তু লিখতে পারি, এবং সাবজেক্ট কি আছে, ইউ। তো ডন্ট অথবা ডিড ইউ, এখানে কিন্তু ডাজ হচ্ছে না, কারণ সাবজেক্টে কি ছিল, ইউ ছিল। কারণ ইউর আগে পরে কখনো কি বসে না, ডাজ বসে না। এইটি হচ্ছে কনটেক্সট বা প্রসঙ্গ বুঝে এগুলো আমাদের করতে হয়। এগুলো পরীক্ষা অনেক সময় এগুলো থাকে, ব্যতিক্রম নিয়ম থাকে। অর্থাৎ এই যে 15 নম্বর যে নিয়মটা রয়েছে, এটা যখন বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব তখন দেখব যে তখন দেখা যাবে যে কমপ্লেক্স যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সের কোনটা ধরে আমরা টেক কোশ্চেন করব সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেটাই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যে কমপ্লেক্স সেন্টেন্সে টেক কোশ্চেন গঠন করার সময় দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে এই প্রিন্সিপাল যে ক্লোজটা থাকে এই ক্লোজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী করতে হয়। মানে এখানে দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে সাব অর্ডিনারি ক্লোজ, একটা থাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু আমাদের টেক কোয়েশ্চেন করার সময় যে প্রিন্সিপাল যে ক্লোজটা থাকবে সেই ক্লোজটা সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব অনুযায়ী আমাদেরকে টেক কোয়েশ্চেন করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে সাব অর্ডিনেট ক্লোজটিকে টেক কোয়েশ্চেন করা যাবে না, অথবা সেটাকে বাদ রাখতে হবে। এখন প্রশ্ন হলো কোনটা প্রিন্সিপাল ক্লোজ আর কোনটা সাব অর্ডিনেট ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজ অবশ্যই সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, আর ভার্ব থাকবে, এবং সেটাকে দেখে আমাদেরকে টেক কোয়েশ্চেন করতে হবে। তো আমরা এখানে একটা উদাহরণ হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, if you work hard you will make a good result। বলছে যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল মেক, তাহলে তুমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এই যে কমার পরে যে দ্বিতীয় যে বাক্যটা ছিল, এই যে সেন্টেন্সটা আছে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ,
আর প্রথম যে ক্লোজটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যখন আমরা টেক কোশ্চেন করব তখন অবশ্যই আমাদেরকে যে প্রিন্সিপাল ক্লোজটাকে খুঁজে বের করে সেখান থেকে আমাদের কিন্তু টেক কোশ্চেন করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই যেটা হচ্ছে এইটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লোজ, এটাকে আমরা এখান থেকে টেক কোশ্চেন করবো। তো এখান থেকে ই উইল, তাহলে উইল আছে এখানে মডেল ভার্ব, তাহলে আমরা এবার করে হ্যাঁ বোধক ছিল, তো প্রথমে আমরা লিখবো হচ্ছে ওন্ট, যেহেতু হ্যাঁ বোধক তাহলে আমরা ওন্ট ইউ। সহজ কিন্তু যে তাহলে আবার বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে টেক কোশ্চেন করার সময় অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ যে সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে আমাকে টেক কোশ্চেন কিন্তু করতে হবে। আসলে আমরা হচ্ছে এই টেক কোশ্চেনের যে নিয়মগুলো থেকে কতটুকু বুঝতে পারলাম এবং জানতে পারলাম এবং শিখতে পেরেছি। এখন আমরা এই কিছু বোর্ড কোশ্চেন বা টেক কোশ্চেন বা মানে অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ড কোশ্চেনে যে টেক কোশ্চেন এসেছিল তার কয়েকটি আমরা দেখব যে আমরা কতটুকু শিখতে পেরেছি। চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে তো আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি এই টেক কোশ্চেনের নিয়মগুলো দেখি তাহলে আমরা অবশ্যই টেক কোশ্চেন আমাদের জন্য অনেক সহজ হবে এবং পরীক্ষা ইনশাআল্লাহ 5-এর মধ্যে আমরা 5 পাবো। এখন আমরা এই বোর্ড কোশ্চেন সমাধান করে তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি কতটুকু শিখতে পেরেছি। প্রথম যেটা ছিল যে এভরিবডি ওয়ান্টেড টু লিড এ বেটার লাইফ, এটা আমরা জানিব যে প্রত্যেকে চাই ভালো জীবনযাপন করতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম যে টেক কোশ্চেন করবো এক নম্বর, তাহলে এখানে কোনো মডেল বা টু বি বা টু হ্যাভ ভার্ব নেই। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন টেন্সে রয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্স রয়েছে যে ওয়ান্টেড, কিন্তু এখানে আমরা কি আনবো, এখানে কিন্তু ডাজ আনতে পারবো না এখানে কারণ হচ্ছে এভরিবডি পরিবর্তে কি হয়, দে হয়। সেক্ষেত্রে আমাদের কি আনতে হবে, ডু আনতে হবে। ডু যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক ছিল আমাদের করতে হবে না বোধক, তাহলে হচ্ছে ডোনান্ট, তাহলে ডোন্ট, তারপর এভরিবডি বলতে দে লিখতে হয়, তারপর প্রশ্ন চিহ্ন। আরেকবার বলছি যে এখানে ওয়ান্টেড ছিল ওয়ান্টেড, তাহলে এখানে যে প্রেজেন্ট টেন্স ছিল প্রেজেন্ট টেন্স থাকার কারণে আমি এখানে ডু অথবা ডাজ আনতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আমাকে ডু আনতে হবে, কারণ হলো এখানে সাবজেক্টটা দিয়ে হবে আর দের আগে অবশ্যই ডু হয়। বাক্যটা হ্যাঁ বোধক থাকার কারণে আমি না বোধক করছি। তারপর হচ্ছে সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল যে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস, মানে এখানে আমরা যদি এই বাক্যটাকে যদি দেখতে পাই, যদি এখানে কিন্তু নেগেটিভ বলছে যে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, মানে এটার জন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে কিন্তু টু হ্যাভ ভার্ব, এখানে কিন্তু হ্যাভ আছে। প্রথমে আমরা হ্যাভ লিখবো, আর বাক্যটা ছিল হ্যাঁ বোধক, তো আমাদের করতে হবে কি না বোধক করতে হবে, না বোধক। তারপর হচ্ছে সাবজেক্ট ছিল ওই ছিল, তারপর প্রশ্নের চিহ্ন নিচে করা আছে। আচ্ছা, এরপর আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর ছিল যে বাট মোস্ট অফ আজ ক্যান হার্ডলি ডু দ্য জব। তাহলে এখানে আমরা প্রথমে সাবজেক্টে বাট, এখানে মোস্ট অফ আজ আছে, আমরা জানি যে মোস্ট অফ আজ থাকলে সাবজেক্টটা কিন্তু উই হয়। আবার বলছি যে মোস্ট অফ আজ থাকলে সাবজেক্টে কি হয়, উই হয়। আর এখানে কিন্তু মডেল ভার্ব ছিল কি হচ্ছে ক্যান উই লিখবো, কারণ বাক্যটা হ্যাঁ বোধক ছিল, বাক্যটা না বোধক ছিল, আমরা হ্যাঁ বোধক করলাম। আর এখানে এই মোস্ট অফ থাকার কারণে আমরা উই নিয়ে আসলাম। তারপর আমরা পরে যে সেন্টেন্সটা রয়েছে 4 নম্বর, যে অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, আসলে জীবন ফুলের সজ্জা নয় এটা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যেখানে টু বি ভার্ব হচ্ছে ইজ, বাক্যটা কিন্তু না বোধক, তাহলে আমরা ইজ, যেহেতু লাইফ মানে এটাকে কোনো ব্যক্তিকে উল্লেখ করে নাই, সেক্ষেত্রে আমরা এরপরে ইট লিখবো, ইজ এট ইট, তার প্রশ্নবোধক চিহ্ন। তারপর ছিল 5 নম্বর, উই হার্ডলি দ্য ফরগেট দ্য গোল্ডেন দ্য পাস্ট। এখানে বাক্যটা কিন্তু হার্ডলি আছে, কারণ আমরা জানি হার্ডলি
ব্যাডলি, সেলডমলি থাকলে বাক্যটি নেগেটিভ থাকে, তাহলে এখানে বাক্যটি নেগেটিভ আছে এবং নেগেটিভ থাকার কারণে কিন্তু আমার বাক্যটাকে হ্যাবোধক করতে হবে। তাহলে এটা ছিল ফরগেট, প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে ফরগেট আমরা কি নিয়ে আসবো, তাহলে ডু নিয়ে আসবো। আর ডু নিয়ে আসবো, এখানে যেহেতু উই ছিল তাহলে ডুই, কারণ বাক্যটা নাবোধক ছিল আমরা হ্যাবোধক করলাম। তারপর যে 6 নম্বর বাক্য ছিল যে হি ইজ টু ইট এ ব্যালেন্সড ডায়েট, তাহলে বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক এবং এখানে কিন্তু আগে দেখতে হবে যে বাক্যটা কি বোধক রয়েছে, হ্যাঁ বোধক নাকি না বোধক। বাক্যটা এখানে হ্যাঁ বোধক রয়েছে এবং এই বাক্যের মধ্যে মডেল টু বি ভার্ব রয়েছে ইজ, তাহলে ইজ যেহেতু হ্যাঁ বোধক তাহলে আমাদের করতে হবে যে না বোধক করতে হবে, না বোধক করতে হবে ইজেন্ট। তারপর সাবজেক্টটা কি ছিল, হি ছিল, তারপর প্রশ্ন চিহ্ন। আর আজকে শেষ যে বাক্য 7 নম্বর, টাইম অ্যান্ড ট্রাইজ ওয়েট ফর নান, তাহলে এখানে কিন্তু ওয়েট মানে প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এখানে কিন্তু হ্যাবোধক বাক্য রয়েছে, তাই এই জন্য আমরা যখন লিখবো তখন আমরা এটিকে লিখবো হচ্ছে ডু আনবো প্রথমে, ডোন্ট নট যুক্ত করবো, ডোন্ট দিয়ে কার জন্য করে বা কাদের জন্য অপেক্ষা করে, ডোন্ট দিয়ে কাদের জন্য। তো এই টাইম অ্যান্ড ট্রাইড দ্বারাই কিন্তু কাদের জন্য এটা কিন্তু একটা উচ্চতা আছে, এই জন্য আমরা সাবজেক্টকে দিয়ে নিয়ে আসলাম। তো আমি টেক কোশ্চেন আর লাস্ট কথা বলছি, তো অর্থাৎ আপনারা যখন টেক কোশ্চেন করবেন তখন অবশ্যই প্রথমে দেখবেন ওই বাক্যটা হ্যাবোধক নাকি নাবোধক। নাবোধক থাকলে হ্যাবোধক করতে হয় এবং হ্যাবোধক থাকলে নাবোধক করতে হয়। তারপর ওই বাক্যের মধ্যে টু বি বা টু বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মডেল ভার্ব আছে কি না সেটা খুঁজে বের করবেন। যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড টেন্স অনুসারে করবেন, দেখবেন তাই 100% ইনশাআল্লাহ হয়ে গেছে। তো আশা করি এই আমার ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই যে আজকে যে টেক কোশ্চেন যে পড়ানো হলো, যদি এই ভিডিও দেখে সামান্যতম উপকারে আপনাদের আসে তাহলে অবশ্যই এই আমার ভিডিওটাকে আমার আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে আপনাদের একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে আমি আরও নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।